ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য যে যুদ্ধটা করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে, তাতে তারা পরাজিত হয়েছে এবং এই সামরিক কর্মসূচি বা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে ব্যর্থ হয়েছে। ইরানের পক্ষ থেকে আবার নতুন করে তাদের যে স্থাপনাগুলো ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো রিপেয়ার করা হচ্ছে। এমনকি তারা ঘোষণাও দিয়েছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারা ব্যবহার করবে এবং এটা তাদের অধিকার, এটা তাদের আভ্যন্তরীণ সার্বভৌমিক অধিকার। এই যে সোভারেন রাইট, এই সোভারেন রাইট নিয়ে তারা কোনো ধরনের কোনো আপোষ বা কোনো ধরনের কোনো নথি স্বীকার করার মাধ্যমে বিদেশি কোনো শক্তির কাছে তারা এই আপনার পারমাণবিক কর্মসূচি উঠিয়ে দেবে না বা এখান থেকে তারা ফিরেও আসবে না। এই ঘোষণার পরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা আবার পুনরায় হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে তারা আবার ইরানে আক্রমণ করে বা ইরানের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইরানকে আবার পুনরায় শায়েস্তা করার এক প্রকার পায়তারা করতে পারে। এই জন্যই ইরানও উঠে পড়ে লেগেছে। তারা বুঝতে পেরেছে যে যদি আবার পুনরায় তাদের দেশে হামলা করা হয় সেক্ষেত্রে এবার যেন আবার শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে পশ্চিমাদের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারে ইরান। সেই জন্য উঠে পড়ে লেগেছে ইরান তাদের দুর্বলতা খুঁজে বের করতে। ইরান ইতিমধ্যেই দেখেছে যে তাদের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে আকাশ প্রতিরক্ষা। এই আকাশ প্রতিরক্ষার দুর্বলতার ঘাটতির কারণেই ইসরায়েল ইরানের আকাশে প্রবেশ করে তারা ইরানে আক্রমণ করার পর আবার ফিরে যেতে সক্ষম হয়েছে। যদিও প্রতিরোধ করেছে ইরান, তারপরও সেটা যথার্থ ছিল না। যুদ্ধ যখন যুদ্ধবিরতি হলো, অর্থাৎ এই 12 দিনের যুদ্ধবিরতি যখন কার্যকর হলো, ঠিক তার পরের দিন অর্থাৎ 24শে জুন যখন যুদ্ধবিরতি হলো, ঠিক 25শে জুন একদিন বা 1 সেকেন্ডও সময় অতিবাহিত না করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছুটে গিয়েছিলেন চীনে। ওনার উদ্দেশ্য কী ছিল? ওনার উদ্দেশ্য ছিল দুইটা। চীনের সাথে যেমন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা, রাশিয়াকে অ্যাভয়েড করে, ঠিক তেমনইভাবে চীনের সাথে একটা প্রতিরক্ষামূলক চুক্তি করা, যে প্রতিরক্ষা চুক্তিতে ইনক্লুড থাকবে ইসরায়েল যদি কখনো বা পশ্চিমা কোনো রাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে সেক্ষেত্রে চীন সম্পূর্ণভাবে ইরানের পক্ষে অবস্থান নেবে। দ্বিতীয়, চীন থেকে ইরান এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সামরিক অস্ত্র, বিশেষ করে যুদ্ধ বিমান, বিশেষ করে ক্ষেপণাস্ত্রতা আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেবে যেগুলো নির্বিঘ্নে চীন ইরানের হাতে তুলে দেবে এবং সেটার বিনিময়ে যে পরিমাণ অর্থ, সেই অর্থ পরিশোধ না করা পর্যন্ত ইরান অপরিশোধিত তেল প্রদান করবে চীনের হাতে। এই দুইটা চুক্তি করার জন্যই মূলত ইরানের পররাষ্ট্রমন্ত্রী উনি চীনে ছুটে গিয়েছিলেন এবং ওনাদের ভিতরে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি ইতিমধ্যে সফল। সেটার আমরা দেখেছি যে এখন পর্যন্ত বেলাশিসে অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তির হস্তক্ষেপে যুদ্ধ থেমে গিয়েছিল সেই ব্যক্তিরা যতই লম্পঝম্প দিক, এখন পর্যন্ত কিন্তু তাদের লম্পঝম্পতে বা কোনো ধরনের আপনার ভয়ভীতিকে উপেক্ষা করে বা সকল ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে চীন এবার তাদের বিশাল ক্ষেপণাস্ত্রের বহর বা বিশাল ক্ষেপণাস্ত্রের ভান্ডার সম্পূর্ণভাবে ইরানের জন্য উন্মুক্ত করে দিল। চীনের তৈরি আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা HQ-9 ইরানের হাতে এসে পৌঁছেছে। আরব গোয়েন্দা কর্মকর্তা বরাতে সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র ইরান নিয়ে আসার কারণ হচ্ছে ইরান ইসরায়েলি সংঘাতে জড়ানোর পর যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, হামলা পাল্টা হামলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা যে পরিমাণ ক্ষতি হয়েছে তা দ্রুত পুনর্গঠন করা এবং তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আরও শক্তিশালী করা। তবে ইরান ঠিক কী পরিমাণ এই অত্যাধুনিক চাইনিজ ক্ষেপণাস্ত্র বা উৎক্ষেপণ ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে ওনারা সঠিক তথ্য দিতে না পারলেও ইতিমধ্যে CNN এবং রয়টার্সের এক বিশ্লেষক উল্লেখ করেছেন যে ইরান এখন পর্যন্ত 150টিরও বেশি বা 150টির কাছাকাছি পর্যায়ক্রমে যুদ্ধ বিমান নেবে চীন থেকে এবং তাদের HQ-9 এবং HQ-16 এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্রত্যেকটা পুরো দেশে স্থাপন করার জন্য তারা ধারণা করা হচ্ছে 40 থেকে 50টি এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা ক্রয় করবে, আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাটারি নিবে। এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম অত্যন্ত ব্যয়বহুল, তারপরেও কিন্তু ইরানকে নিতে হবে এবং ইরান মনে করে যে তাদের শত্রু অত্যন্ত শক্তিশালী এবং তাদের শত্রু শুধু এখন একজন নয়, শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের সাথে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমারাই শুধু নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম নামধারী রাষ্ট্রগুলো রয়েছে তারাও ইতিমধ্যে এই মোনাফেক এবং বিশ্বাসঘাতক রাষ্ট্রগুলো ইরানের সবথেকে বড় শত্রুতে পরিণত হয়েছে। ইরান যার কারণে মনে করছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে শুরু করে যুদ্ধ বিমান তাদের এমন কিছু হাতে থাকা উচিত যেগুলো ব্যবহার করে তারা আকাশে ডগ ফাইটের মাধ্যমে বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে তারা যেন শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে।
চীনের অত্যাধুনিক HQ-9B এখনও কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি, কিন্তু সম্প্রতি পাকিস্তান এবং ভারতের যুদ্ধে ব্যবহার করা হয়েছে। পাকিস্তানে HQ-9 প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করার মাধ্যমে ভারতকে কিন্তু নাকানি চুবানি খাইয়েছিল এবং ভারতকে একেবারে পাল্টা হামলা দেওয়ার মাধ্যমে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। চীনা সামরিক মহড়ায় স্টিল যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল ও কম পর্যবেক্ষণযোগ্য বিমানের মতো উচ্চগতির টার্গেট ধ্বংসে এই সফলতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তবে এই যে চীন থেকে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেওয়া হয়েছে, এটার কারণে ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক এবং মার্কিন প্রশাসনের তথ্যমতে তোমার উল্লেখ হয়েছে যে ইরান তাদের শতকরা 90% তেল চীনে রপ্তানি করছে। চীনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিত্র পেয়ে গেল, অর্থাৎ চীনেরও এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ মিত্র প্রয়োজন ছিল, যার কাছ থেকে সে শেষ পর্যন্ত তার প্রয়োজন মাফিক বা তার প্রয়োজনের জন্য যে পরিমাণ তেল দরকার সেই তেলটা যেন সে নিতে পারে। মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকে বিশ্বাস করা যায় না, কেননা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এক একটা বিশ্বাসঘাতক সেখানে শাসন ব্যবস্থায় বসে রয়েছে এবং তারা সকলে পশ্চিমাদের দালাল, তারা পাঁচাটা গোলাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। যার কারণে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে চীন এই মুহূর্তে তারা স্বাধীনভাবে ইরানের সাথে তেল রপ্তানিতে বা তেল বাণিজ্যে তারা যুক্ত রয়েছে। আর এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে ইরান ও চীনের সাথে আরও সম্পর্ক গভীর করার জন্য বা বিপদ আপদে দুই রাষ্ট্র যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারে, এটা নিশ্চিত করার জন্যই চীন থেকেও তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করছে। ইরানের এই আপনার সর্ববৃহৎ নেতা, যার একজন সামরিক কমান্ডার বা আপনার বিপ্লবী গার্ড প্রধান রেজাই উল্লেখ করেছেন, আমরা আমাদের হাতে থাকা যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা ব্যবহার করে ইসরায়েলকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। আবার আমরা নতুন করে যেহেতু চীন থেকে এই HQ-9 আকাশ প্রতিরোধ সিস্টেম নিয়েছি, তাই এবার যদি সম্মিলিতভাবে বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলো যদি ইসরায়েলের সাথে যুক্ত হয়ে ইরানে কোনো ধরনের হামলা করার চেষ্টা করে বা কোনো যুদ্ধ বিমান পাঠায়, সেক্ষেত্রে সেই যুদ্ধ বিমানগুলো একটাও ফিরে যেতে সক্ষম হবে না। কেননা আকাশ প্রতিরক্ষা সিস্টেম যে শক্তিশালী HQ-9 নেওয়া হয়েছে, এটার রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার। উল্লেখ করা হয়েছে যে ইরানের আকাশের ভিতরে প্রবেশ করা 300 কিলোমিটারের ভিতরে যে কোনো যুদ্ধ বিমান হোক বা অন্য যে কোনো ফাইটার জেট হোক বা অন্য যে কোনো আপনার গোয়েন্দা বিমান বা আপনার ড্রোন হোক না কেন, খুব সহজেই ভূপাতিত করতে সক্ষম হবে এই HQ-9 বা HQ-16 আপনার এই প্রতিরোধ সিস্টেম ব্যবহার করার মাধ্যমে। তো প্রিয় ভিউয়ার্স, ইতোমধ্যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ইরানের হাতে যে শক্তি চলে আসলো বা ইরান যে শক্তি অর্জন করলো, তাদের যে দুর্বলতাটা ছিল সেটাও কিন্তু তারা খুব দ্রুতই রিকভার করলো। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার এখনও 15 দিন যেতে না যেতেই ইরান কিন্তু তাদের দুর্বলার যে জায়গাটা ছিল বা দুর্বলতা সম্পূর্ণভাবে সেই ঘাটতিটা তারা পূরণ করতে সক্ষম হয়েছে। আর এটার জন্যই নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তারাও কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দ্বিতীয়বার যদি ইরানে হামলা করে, তাহলে সেই হামলাটা হবে এতটা মারাত্মক একটা হামলা, হয়তো আশা করা যায় বা এমনও হয়তো হতে পারে যে ইরানকে বা ইরানের রাজধানী তেহরান হয়তো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এই আশঙ্কা থেকেই ইরানও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রাখছে এবং এটাও কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানও চীন থেকে হয়তো তারা গোপনে কিছু পারমাণবিক বোমাও নিজেদের কাছে রাখছে, অর্থাৎ নিজেদের সিকিউরিটি বাড়ানোর জন্য বা নিজেদের সিকিউর করার জন্য, এমনকি পাল্টা আক্রমণ বা পাল্টা হামলা করার জন্য, যেন পাল্টা জবাব দেওয়ার জন্য যেন তারা এই পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। তো যদি সত্যি ইসরায়েল এবার হামলা করেই থাকে ইরানে, সেক্ষেত্রে ইসরায়েলের জন্য চরম কিন্তু অপমান সহ্য করতে হবে এবং ইসরায়েলের জন্য কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হবে যাতে ইসরায়েল কখনো নিজেদের রাষ্ট্রের অস্তিত্ব টিকে রাখতে সক্ষম হবে না। তো প্রিয় ভাইয়া, সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।